আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রো সার্জন ডক্টর সঞ্জয় দে বক্সিকে। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে স্যার, গল ব্লাডারের স্টোন এটা তো প্রায় দেখা যায়, অনেক রোগীদের মধ্যেই হয়ে থাকে। আমি একটু একদম শুরুতেই আপনার কাছে যে বিষয় জানবো যে গল ব্লাডারের স্টোন হয় কেন। বিশেষ করে একটা জিনিস জানতে হবে, গল ব্লাডার স্টোন মানে আপনার যে পিত্ত আছে, পিত্তের মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে বাইল সল্ট, একটা হচ্ছে কোলেস্ট্রল, একটা ফসফোলেসিথিন বলে একটি জিনিস থাকে। এইবার আমি একটা সহজ উপমা দিয়ে শুরু করব। আজকে ধরুন আপনার টেবিলে একটা জায়গায় জল পড়ে আছে, সেখানে আমি যদি 1 ফোঁটা তেল দিই, কি হবে? জলটা ছাটান করে সরে যাবে। কেন? জল আর তেল কিন্তু মিশ্রণ হয় না। এইবার তার মধ্যে আমরা যদি 1 ফোঁটা লিকুইড সোপ দিয়ে দিই, দেখবেন সঙ্গে সঙ্গে আবার মিশ্রণ হয়ে যাচ্ছে। সোপের কাজ কি? খুব সুন্দর, বলতে পারি পলিটিশিয়ানের মতন দুদিকেই হাত বাড়ায়, একদিকে জলকে ধরলো, একদিকে কোলেস্ট্রলকে ধরলো। তাতে কি হলো? কোলেস্ট্রলটা মিশে গেল জলের মধ্যে। আমাদের শরীরের যে তেলটা হচ্ছে কোলেস্ট্রল, বাইল সল্টটা হচ্ছে সাবান, আর জলটা জল। তার মানে আমাদের শরীরে যে কোলেস্ট্রল লিভার থেকে যেটা বেরোলো, সেটা পিত্তর রাস্তায় পৌঁছলো, সেইটাকে তরল অবস্থায়, ডিজলভড অবস্থায় রাখার জন্য বাইল সল্টের দরকার। অতএব এবার আমার ভেবে দেখুন, আমার যদি খাদ্যাভ্যাসের জন্য কোলেস্ট্রলটা বেশি হয়ে যায়, পরিমাণ বেশি হয়ে যায়, সল্ট যে বাইল সল্ট যে আছে, আমার শরীরের যে সাবানটা আছে তার পরিমাণ যদি তেল বেশি হয়ে যায়, সেটা তো আর শরীরের তরল অবস্থায় থাকবে না, তখনই স্টোন ফর্ম করতে শুরু করবে। এইটা হচ্ছে একটা কারণ। এছাড়া কি আরেকটা কারণ হচ্ছে, দেখবেন যে প্রেগনেন্ট মহিলা যারা প্রেগনেন্ট, তাদের কিন্তু অনেকেরই গলব্লাডারে স্টোন হয়। কেন গলব্লাডারে স্টোন হয়? প্রকৃতির নিয়ম হচ্ছে যে যে মা বাচ্চা নিয়ে আছে তার মাসেলগুলো কিন্তু একটু সফট হয়ে যায়। মাসেলগুলো কেন সফট হয়ে যায়? হরমোনটা, সেরকম হরমোন বেরোয় তার যাতে মাসেল সফট হয়, পেটটা এক্সপ্যান্ড করতে পারে। প্রস্রাব মানে যখন প্রেগনেন্সি ডেলিভারি হবে তখন যে মাসেলগুলো সেগুলো সফট হবে। গলব্লাডারটাও তো মাসেল, ভেবে দেখেছেন কি? গলব্লাডারটা মাসেল বলেই সেটাও কিন্তু যতটা কম মানে খাবারের পর কন্ট্রাক্ট করে, মানে ছোট হওয়ার কথা, সেইটা কিন্তু হয় না। তাতে কি হয়? পুরনো পিত্তটা থেকে যায়, নতুন পিত্ত এলো, দুটোর মাঝখানে যে যে ইন্টারাকশনটা হলো, সেখান থেকে স্টোন ফর্ম করতে শুরু করে। দেখবেন অনেক অনেক মহিলাদের যারা প্রেগনেন্ট তাদের এই একটা কারণে হয়। আর কি কারণ? আমাদের অনেকেরই কনস্টিপেশন থাকে, প্রেগনেন্সি তো কনস্টিপেশন হয়েই থাকে। কনস্টিপেশন হলে কি হয়? আমাদের যে বাইল সল্ট, সেটা পিত্ত বেরোলো, স্মল ইন্টেস্টাইন দিয়ে গেল, ঠিক যেখানে লার্জ ইন্টেস্টাইন তৈরি গেল, সেখানে 90% কিন্তু আবার হজম হয়ে গেল। শরীরকে তৈরি করতে হয় শুধু তাহলে 10% তৈরি করতে হয়। এবার যদি কনস্টিপেশন থাকে, সেখানে যদি বেশি ব্যাকটেরিয়া হয়, সেই বাইল সল্টকে যদি ভেঙে দেয়, তাহলে আমার যেটা 90% রিঅ্যাবজর্বড হতো, সেটা 90% অ্যাবজর্পশন না হয়ে সেটা কমে গেল, 70% হয়ে গেল, 60% হয়ে গেল। শরীর অতটা তৈরি করতে পারে না। তাহলে কি কমলো? আমার কোলেস্ট্রলের পরিমাণ হিসেবে বাইল সল্টটা কমে গেল, তখন কিন্তু স্টোন ফর্ম করতে পারে। প্রেগনেন্সি থেকে এই দুটো জিনিসই হয়, গলব্লাডারটা কন্ট্রাক্ট করছে না, আর কনস্টিপেশন। এই জন্যই কিন্তু লার্জলি স্টোন হয়। আর একটা কারণ আছে, বিলিরুবিন অনেক সময় বেশি হয়। বিলিরুবিন কেন বেশি হয়? শুনে থাকবেন যে থ্যালাসেমিয়া বলে একটা অসুখ আছে। থ্যালাসেমিয়ার অসুখটা কি? বিলিরুবিনটা কিসের থেকে তৈরি হয়? আমাদের পিলে, স্প্লিনে গিয়ে রেড ব্লাড সেল ভেঙে গিয়ে সেই হিম থেকে বিলিরুবিন তৈরি হয়। আজকে যে পেশেন্টের শরীরে থ্যালাসেমিয়া বা ওই ধরনের অসুখ আছে, তাদের রেড সেল টার্নওভার, নর্মালি আমাদের একটা রেড সেল 120 দিন বাঁচে, এইখানে সেলগুলো বাঁচে 60 দিন। অনেক বেশি সেল ভাঙছে, তাহলে কি পরিমাণ অফ বিলিরুবিন বেড়ে যাচ্ছে। যেই বিলিরুবিন বেড়ে যাচ্ছে, সেটারও তো একটা পরিমাণ বেড়ে যাচ্ছে, বাইল সল্ট কোপ করতে পারছে না সেটার সাথে। তখন দেখবেন বিভিন্ন ধরনের স্টোন, একটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন, একটা কালো রঙের স্টোন, সেটাকে ক্যালসিয়াম বিলিরুবিনেট স্টোন বলে।
সেই স্টোন কিন্তু তাদের হয় যাদের শরীরে ওই অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমিয়া, থ্যালাসেমিয়ার জন্য অ্যানিমিয়া, সিকেল সেল বলে একটা অ্যানিমিয়া আছে, রেড সেলটা খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হলে তাদেরও কিন্তু স্টোন হয়। এছাড়া ফাইনাল জিনিসটা যেটা হয় হচ্ছে যে গলব্লাডারের মধ্যে কখনো কিছু কৃমি ঢুকলো বা কিছু ঢুকলো, একটা পয়েন্ট অফ ফোকাস তার চারিদিকে, বা একটা ইনফেকশন ঢুকলো তার চারিদিকে স্টোনটা ফর্ম করার কারণ থাকতে পারে। তো এই কয়টা কারণে কিন্তু গলব্লাডারে স্টোন হতে পারে। গলব্লাডারে স্টোন হলে কি কি উপসর্গ দেখা দেয়? গলব্লাডার তো একটা বেগুনের মতন একটা জিনিস, মানে একটা ছোট জায়গা আছে, একটা বড় জায়গা আছে যেখানে গলব্লাডার এর বাইলটা জমে, কেন বাইলটা জমে সেখানে কনসেন্ট্রেট হয়, আর মুখ একটা ছোট্ট মুখ আছে, বেগুনের মুখটা এরকম ছোট, সেখান থেকে পিত্তর রাস্তায় জয়েন করে নেয়। এইবার স্টোনটা যদি মুখের জায়গায় গিয়ে আটকায় তখন হঠাৎ একটা অ্যাকিউট অ্যাটাক করতে পারে, আর এটার সাথে যদি ইনফেকশন হয় তখন কিন্তু মারাত্মক একটা অ্যাকিউট এম্পাইমা গলব্লাডার বলি, সেখানে ইনফেকশন হয়ে গলব্লাডারটা ভীষণ ফুলে যায়, অনেক সময় গলব্লাডারটা ফুটো হয়ে যেতে পারে, যেটাকে পারফোরেশন বলি। তখন কিন্তু এমার্জেন্সিতে অপারেশন করা ছাড়া উপায় থাকে না। অনেক সময় স্টোনটা আটকে ইনফেকশন হয় না, কিন্তু তার মধ্যে বাইলটা পৌঁছচ্ছে না, সেটা মিউকোসিল বলে একটা জিনিস হয়, বিশাল বড় গলব্লাডার একটা হয়ে গেল, সেটা আর কাজ করছে না। ওই অবস্থায় কিন্তু তাহলে কি হয়, অ্যাকিউট ইনফেকশন থাকলে অ্যাকিউট এম্পাইমা বলে একটা ফেটেও যেতে পারে, মিউকোসিল বলে একটা জিনিস হয় যেটা ফুলে বসে আছে, অনেকটা বিশাল বড় একটা বড় বেগুনের মতন হয়ে বসে আছে। আর কি হতে পারে, স্টোনটা টপকে যদি পিত্তর রাস্তায় নামে তখন কিন্তু জন্ডিস হতে পারে। এই জন্ডিসটা কি করে বোঝা যায়, ব্যথাটা পেটে হয়, অনেক সময় পিঠের দিকে ব্যথা যায়, পেচ্ছাপের রংটা গাঢ় হলুদ হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, যেটাকে কোলাইনজাইটিস বলে। এই অবস্ট্রাকটিভ জন্ডিস যদি অনেক সময় ছোট স্টোন বেরিয়ে যায় তাহলে রিলিফ হলো, কিন্তু বেরিয়ে না গেলে, মুখটায় আটকে থাকলে কিন্তু তখন কিন্তু এমার্জেন্সি হিসেবে অপারেশন করার দরকার বা ট্রিটমেন্ট করার দরকার কিন্তু হতে পারে। এইবার ফাইনাল যেটা হচ্ছে, পিত্তর রাস্তাটা গিয়ে ইন্টেস্টাইনে খোলার সময় ঠিক ওয়াই জাংশনের মতন প্যানক্রিয়াস বলে অগ্নাশয় জিনিসটার সাথে জুড়ে তখন গিয়ে খোলে ইন্টেস্টাইনের মধ্যে। এবার স্টোনটা আটকালো কোথায় গিয়ে, ঠিক যেখানে জয়েন্টটা হচ্ছে সেখানে গিয়ে আটকালো। তখন শুধু অবস্ট্রাকটিভ জন্ডিস না, তখন কিন্তু গোল্ডস্টোন প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্যানক্রিয়াটাইটিস এমনই একটা জিনিসে আমরা সবাই সমীহ করি, প্যানক্রিয়াটাইটিস খুব হালকা ভাবে ছেড়ে যেতে পারে, মানে একটু আটকে স্টোনটা বেরিয়ে গেল, কমে গেল, একটু ব্যথা হলো বা অ্যামাইলেজ লাইপেজ বলে যে ব্লাড টেস্টটা বাড়লো, আবার সেটেল ডাউনও হয়ে যেতে পারে। আবার এমনও হয়েছে যে প্যানক্রিয়াসটা পুরো গলে গিয়ে, আমি তো জানি একটি আমাদের নার্সিং স্টাফ, সে আমাদের ভর্তি হলো, তার বাচ্চার, তার ছেলের জন্ম 5 দিনের মাথায়, তার ছেলেকে যখন দেখলো সে আলটিমেটলি হসপিটাল থেকে বেরিয়ে, তখন তার ছেলের বয়স 7 মাস হয়ে গেছে। আপনারা প্রাথমিকভাবে কিভাবে আইডেন্টিফাই করেন যে গলব্লাডারে স্টোন আছে? ব্যথা যদি হয়, প্রিন্সিপালি যেটা হয়, ওপর পেটে ব্যথা, সেই ব্যথাটা অনেক সময় ডান ঘাড়ে যায়, পিঠের দিকে যায়, ব্যথার সাথে বমি হতে পারে, জ্বর হতে পারে, খুব মারাত্মক ব্যথা হতে পারে। এই ব্যথার পর আমরা যেটা স্বাভাবিকভাবে যেটা ফার্স্ট যেটা টেস্ট করা হয় একটা আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে বোঝা যায় স্টোনটা আছে কি করে বোঝা যায়, গলব্লাডারের দেয়ালটা মোটা হয়ে যায়, স্টোনটা দেখা যায়, স্টোনটা পেছনে ছায়া পড়ে, তো সেই জন্য আমরা বুঝতে পারি যে একটা গলব্লাডারের স্টোন হয়েছে, সেটা ওই হয়েছে। অনেক সময় পিত্তর রাস্তাটা খুব চওড়া থাকে, তার মধ্যেও স্টোনটা কিন্তু দেখা যায়, তখন বোঝা যায় যে জন্ডিসটা হয়েছে। নর্মালি এটা দেখা গেলে আমরা একটা পুরো টেস্ট করি, তার মধ্যে রক্তের টেস্টে জন্ডিস হয়েছে কিনা সেটা দেখে রাখবো একান্তই কাম্য, সেইটা দেখে নিয়ে তারপরে আমরা প্রসিড করি নেক্সট লাইন অফ ট্রিটমেন্টের জন্য। স্যার, গলব্লাডারে স্টোন হলেই কি অপারেশন করতে হবে? আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে একটা বেসিন আছে, বেসিনের পাইপটা যাচ্ছে, পাইপে আবর্জনা জমলে আপনি জমাদারকে ডেকে বলবেন আয় ওটা খুঁচিয়ে দে, খুঁচিয়ে দিলে পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার। আপনার বাড়িতে বেসিন আছে, পাইপও সুন্দর আছে, একটা সাইড চ্যানেল আছে, সাইড চ্যানেলে আবর্জনা জ্বলছে, সে কি জমাদার পরিষ্কার করতে পারবে? তখন কিন্তু একমাত্র উপায় হচ্ছে এই সাইড চ্যানেলটাকে সরিয়ে দেওয়া, যদি বিশেষ করে ওটার থেকে প্রবলেম হয়। সেই জন্য গল ব্লাডারে স্টোন হলে নর্মালি কিন্তু বিশেষ করে খুব বড় স্টোন, আমি স্লাজের কথা, ধুলো ধুলো স্টোন কথা বলছি, আমি বড় স্টোন হলে এগুলো ওষুধ দিয়ে কিন্তু চিকিৎসা খুব একটা সাকসেসফুল না, এখানে কিন্তু অপারেশনটা কাম্য। এইবার
একটা বলে রাখি, আমি সবসময় আমার পেশেন্টদের বলি যে যাদের কোনো মানে আল্ট্রাসাউন্ডটা করা হয়েছে, আল্ট্রাসাউন্ডটা এখন যে কোনো জায়গায় করা যায়, বিভিন্ন জিনিস, আমার তল পেটে ব্যথা হয়েছে, আমার ওভারিতে একটা প্রবলেম আছে, পুরো পেটের আল্ট্রাসাউন্ড করে গলব্লাডারের স্টোন ধরা পড়লো, তার কোনোদিন কিন্তু গলব্লাডারের কোনো প্রবলেম হয়নি। এবার সত্যিকার যদি বলতে যান, 100 জনকে যদি দেখেন যাদের গলব্লাডারে কোনো প্রবলেম হয়নি, তাদের কজনের প্রবলেম হতে পারে 1 বছরে? সত্যি করে ভাবতে গেলে 2 জনের হয়। 98 জনের কিন্তু প্রবলেম হয় না, 2 জনের কিন্তু প্রবলেম হয়। মুশকিলটা একটা, কে 2-তে থাকবে, কে 98-তে থাকবে, যিনি বলতে পারেন বলতে ওপরে থাকবেন, সেটাই প্রবলেম। এটা কিন্তু কোনো ডাক্তার প্রেডিক্ট করাটা খুব মুশকিল। আর আরেকটা জিনিস যেটা আমি মজার করে বলি, অনেকে বলে ডাক্তার আমার তো স্টোনটা খুব ছোট, বড় স্টোন তো শুনেছি প্রবলেম করে। আমি বলি যে আপনি ক্যাপসিকামে তো ঝাল লাগে না, রানী লঙ্কাতে ঝাল বেশি লাগে। সেটা চিরকালের সত্যি কথা। স্যার, তাহলে আমরা প্রতিরোধ করার জন্য কি করতে পারি? তার পাশাপাশি দর্শক বন্ধু অনেকেই প্রশ্ন করেন যে দীর্ঘদিন ধরে তাদের অ্যাসিডিটি হচ্ছে বা গলায় টক জল উঠে আসে, এর সাথে কি গল ব্লাডার স্টোনের কোনো সম্পর্ক থাকতে পারে? দুটো অসুখটা একসাথেই হয়, কিন্তু গলব্লাডার স্টোনের জন্য যে ওটা হয় সেটা না। খাদ্যাভ্যাস, আপনি একটা ভেবে দেখুন, যাদের এই জিনিসটা আছে, বুকে অম্বল, বুকটা জ্বালা করা, তাদের জিজ্ঞেস করবেন যে কটায় রাত্রিবেলা খায়, দেখবেন ইনএভিটেবলি প্রত্যেকে বলবে আমি 10:30 রাত্রির 11টায় খেয়ে দমাস করে শুয়ে পড়ি। এবার বাড়ির গৃহিণীর কি কাজ, সারাদিন কাজ করে গেল, দুপুরবেলা অনেক সময় খুব একটা কিছু খেতে পারলো না, সবাইকে খাইয়ে দিয়ে একটু খেলো, তার খাবারটা কিন্তু একমাত্র 10:30টায় হলো, 10:30টায় খেয়ে সে শুয়ে পড়লো। এবার আমাদের স্টামাকের দুটো ফুটো আছে, ওপরে যেটা পিত্তর রাস্তা ইসোফেগাস যেটা বলে সেটা, আর পাইলোরাস যেটা ছোট্ট ফুটো যেখান দিয়ে স্মল ইন্টেস্টাইনে যায় সেটা। আমার পেটটা পুরো ভরাট, তলার দিকে মানে যেটা তরল জিনিস সেটা উপরে থাকবে, তরলটা কোনটা, অ্যাসিডটা উপরে থাকবে, খাবারটা নিচে থাকবে। আমি দমাস করে শুয়ে পড়লাম, উপরের ফুটোটা বড়, তলার ফুটোটা ছোট, অ্যাসিডটা তো উপরে যাবে, তখন উপরে অ্যাসিড উঠতে শুরু করে। এইখান থেকে কিন্তু ওই অ্যাসিডের প্রবলেমটা শুরু হয়। আর শুধু তাই না, এইভাবে যারা খায় তাদের খাদ্যাভ্যাসের জন্য কোলেস্ট্রলের প্রবলেমটা হয়, তাদের কিন্তু গলব্লাডারেও কিন্তু স্টোনটা হয়। মানে কারণটা এক, অসুখটা দুটো। এবার অনেক ক্ষেত্রে আমি কিন্তু বলে দিই, আপনার কোনোদিন গলব্লাডারে ব্যথা হয়নি, আপনার অ্যাসিড উঠছে, বুক জ্বালা করছে, আপনার কিন্তু গলব্লাডার অপারেশন করলে ওইটা কোনো কিন্তু রিলিফ হবে না। যদি আপনি, আমি বলি যে আপনাদের একটা মারাত্মক 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 দামি ওষুধ আছে, সেইটা কিন্তু যদি করতে পারেন ভালো, এবং তাকে জিজ্ঞেস করে কি, মারাত্মক দামি ওষুধটা হচ্ছে 7টা 7:30টার মধ্যে খাবারটা শেষ করে 1 ঘন্টা হাঁটা। পারবেন কি? অধিকাংশ বলে পারবো না, সেই জন্যই দামি। একটু যাদের গল ব্লাডার স্টোন আছে তাদের লাইফস্টাইল বা খাবার দাবার কেমন হওয়া উচিত? কখনো পেট পুরো ভর্তি করে খাওয়া উচিত না, কারণ একটা জিনিস কিন্তু ডেফিনেট, পেটে অনেকখানি এটা খাবার পড়লেই কিন্তু গলব্লাডারটা কন্ট্রাক্ট করে। খাবারের পরিমাণটা কম, তৈলাক্ত জিনিস কম, ফ্রুটস বেশি, মানে শাকসবজি বেশি, যদি একান্তই অ্যানিমাল প্রোটিন খেতে হয়, মাছের প্রোটিন, তবে মাছটাও ছোট মাছ। আমি যদি আজকে ইলিশ মাছ খাই, ইলিশ মাছে কিন্তু যথেষ্ট তেল আছে, ইলিশ মাছ খেলে কিন্তু পেটে প্রবলেম হতে বাধ্য। তার মানে আমি যেই মাছটা খাবো তাতে যাতে মানে ফ্যাটের পরিমাণটা কম থাকে, সেটাই। আর তাছাড়া খাবারটার পরিমাণ কম, রেগুলার খাবারটা নেওয়া, আর রাত্রিবেলা খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে ডেফিনেটলি, নিশ্চয়ই যেন 7টা 7:30 যদি তার বুক জ্বালা করে, ডেফিনেটলি 7টা 7:30টার মধ্যে। আর যদি বুক জ্বালা না করে তাহলে কিন্তু অ্যাটলিস্ট 8টা 8:30টার মধ্যে খাবারটা শেষ করো। দীর্ঘদিন ধরে যদি কারোর গল ব্লাডারে স্টোন থাকে, আপনি শুরুতেই বললেন যে অনেকের বড় স্টোন হয় না, অনেকের ধুলো ধুলো স্টোন হয়, সেটাও যদি আনট্রিটেড থাকে তাহলে সেটা কি আগামী দিনে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে? নিশ্চয়ই হতে পারে। সেটা ওখান থেকে বড় একটা ভেবে দেখুন যে একটা কনসেন্ট্রেটেড জিনিস, আমাদের গলব্লাডারের কাজ কি হচ্ছে, পিত্তটাকে নিয়ে সেটাকে কনসেন্ট্রেট করে, কনসেন্ট্রেটেড পিত্তটাকে ইন্টেস্টাইনে পৌঁছানো। যেখানে কনসেন্ট্রেটেড, সেখানে যদি ধুলো ধুলো জিনিস থাকে, সেটা ধুলো ধুলো আর জিনিস থাকবে না, আস্তে আস্তে সাইজে বড় হবে, স্টোনগুলো বড় হবে, স্টোনগুলো বড় হয়ে নেবে, জন্ডিসও করতে পারে, প্যানক্রিয়াটাইটিসও করতে পারে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে অনেক দিনের ইনফ্লামেশন থাকতে থাকতে
বড় স্টোন যদি হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার একটা চান্স কিন্তু ডেফিনেটলি থাকে। বিশেষ করে যদি সে এই গ্যাঞ্জেসের ওইটা হয়, মানে গঙ্গার পার্শ্ববর্তী জায়গায় যদি হয়, তাহলে কিন্তু আমরা বলি যে বড় স্টোন ফেলে রেখো না, কেননা গল ব্লাডারের ক্যান্সারটার ইনসিডেন্স যেহেতু এত হাই, অসুখটা কিন্তু ভীষণ বাজে গল ব্লাডার ক্যান্সার। বেটার হচ্ছে আমার যদি আজকে মাথা না থাকে তো মাথা ব্যথা তো নেই, তাই না? গল ব্লাডার যদি না থাকে, কিন্তু যদি আর গল ব্লাডারে কোনো সিমটম যদি না থাকে, ওই দামি ওষুধটা 2 মাস কিন্তু মাস্ট। যেটা আপনি বলছিলেন 7টা সাড়ে 7টার মধ্যে খাবার শেষ করে 1 ঘন্টা না হাঁটলে মাস 2 মধ্যে কিন্তু বডি অ্যাডজাস্ট করে নেয় যে আমার গল ব্লাডার নেই। তারপরে কিছুটা আমি পরে করে খেতে পারি, তার আগে 2 মাস ধরে কিন্তু ওই জিনিসটা ফলো করাটা কাম্য। তাহলে কিন্তু আমি দেখেছি যারা এটা করে তাদের চান্স অফ ওই অম্বল হওয়া, বদহজম হওয়ার চান্সটা কিন্তু অনেক কম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।